নমস্কার, আজকে আমরা ডিসকাস করব মেল ইনফার্টিলিটির মধ্যে। প্রতিটি 100 দম্পতিদের মধ্যে 35টা কেসেসে একটা পুরুষ রেসপন্সিবল, 35টা কেসেসে একটা মহিলা রেসপন্সিবল এবং বাদবাকি কেসেসে দুজনেরই কিছু না কিছু প্রবলেম থাকতে পারে। বিভিন্ন রকম টেস্ট অ্যাভেলেবেল আছে যেগুলো করলে আমরা কার প্রবলেম আছে এটা বুঝতে পারি। মহিলাদের তো অনেকগুলি টেস্ট করা হয়। পুরুষদের ক্ষেত্রে যেটি মেইন টেস্ট ওটা হচ্ছে পুরুষের ধাতুর পরীক্ষা, যেটাকে আমরা সিমেন অ্যানালিসিস বলে থাকি। এটা সব থেকে ইম্পর্টেন্ট টেস্ট। এই টেস্টটা একটু ভালো জায়গায় ভালোভাবে করলে আমরা অনেকটাই আইডিয়া পেয়ে যাই যে পুরুষের কি প্রবলেম এবং তার কি সলিউশন হতে পারে। এই যে সিমেন অ্যানালিসিসটা করা হয়, ধাতুর পরীক্ষাটা করা হয়, এটা করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। আমরা ইউজুয়ালি দম্পতিকে বলে থাকি যে আমাদের কাছে টেস্ট করতে আসার আগে 2 থেকে 3 দিন একটা গ্যাপ রাখতে, যাতে মেলামেশা না করা হয়। এটাতে কি হয়, রিপোর্টটি একদম ভালো আসে। ধাতু পরীক্ষায় কি কি দেখা হয়? 3টে মেন জিনিস দেখা হয়। সবার প্রথম হচ্ছে কোয়ান্টিটি, তার মানে ধাতুর সংখ্যা। আমরা দেখি যে কতগুলি ধাতু পাওয়া যাচ্ছে ওই সিমেনে। নর্মাল যেটা কাউন্ট আমরা মেনে চলি ওটা হচ্ছে 16 মিলিয়ন, অর্থাৎ 160 লক্ষ ধাতু থেকে বেশি থাকাটা আমরা নর্মাল মেনে চলি। সেকেন্ড যেই প্যারামিটারটা আমরা চেক করি ওটাকে বলা হয় মোটিলিটি। মোটিলিটি মানে আমি কি বোঝাচ্ছি? শুক্রাণুর এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার ক্ষমতাটা। এটা কেন ইম্পর্টেন্ট? যদি এটা মহিলার গর্ভ হয়, যখন স্বামী স্ত্রী মেলামেশা করেন তখন শুক্রাণুটা এই জায়গাটায় ডিপোজিট হয়। মহিলার ডিম কিন্তু এইখানে বাড়ছে, নাহলে এইখানে বাড়ছে। এই শুক্রাণুটাকে এখান থেকে সাঁতার কাটতে কাটতে ডিম্বাণু অবধি যেতে হবে। এই যে শুক্রাণুর ক্ষমতাটা এখান থেকে ডিম্বাণু অবধি যাওয়ার, এটাকে বলা হয় মোটিলিটি। মোটিলিটির নর্মাল প্যারামিটারটা কেমন? যদি 100টা শুক্রাণু আমরা চেক করি, অ্যাটলিস্ট 30 থেকে 35টা শুড বি মোটাই। তার মানে 30 থেকে 35টা শুক্রাণু প্রতি 100টি শুক্রাণুর মধ্যে এখান থেকে এখানে পৌঁছাতে হবে, তাহলে নর্মালি প্রেগনেন্সি আসার সম্ভাবনাটা ভালো থাকে। আর থার্ড প্যারামিটার যেটা আমরা চেক করি ওটা হচ্ছে মরফোলজি। মরফোলজি মানে শুক্রাণুর গুণগত মানটা, কোয়ালিটিটা। শুক্রাণু কতটা ভালো আছে, কতগুলি শুক্রাণুর কোয়ালিটি খারাপ আছে, এটা আমরা কিভাবে চেক করি? প্রতি 100টি শুক্রাণুর মধ্যে অ্যাটলিস্ট 4টি শুড বি নর্মাল, মানে 4% ইজ দ্য নর্মাল। বাদবাকি 96টা অ্যাবনর্মাল হলেও কোনো ব্যাপার না, বাট 4টে মাথা থেকে টেল অবধি পুরোটা নর্মাল শুক্রাণু হওয়া দরকার। সো এই 3টে মেন প্যারামিটার্স আমরা শুক্রাণু পরীক্ষায়, ধাতু পরীক্ষায় দেখে থাকি। তাছাড়া যেরকম মহিলাদের থাইরয়েড টেস্ট করা হয়, সেইভাবে থাইরয়েড টেস্ট, প্রোল্যাকটিন টেস্ট, এগুলো পুরুষ মানুষেরও করা হয়। এখন কারো কারো ক্ষেত্রে কি হয়ে থাকে যে সিমেন অ্যানালিসিসে কোনো শুক্রাণু পাওয়া গেল না। যদি কোনো শুক্রাণু পাওয়া গেল না সিমেন অ্যানালিসিসে, তার 2টি কারণ হতে পারে। এক, যে পুরুষের টেস্টিসে কোনো শুক্রাণু তৈরি হচ্ছে না, অথবা তৈরি হচ্ছে কিন্তু যেই জায়গায় তৈরি হচ্ছে এবং যেখানে শুক্রাণুটা ডিপোজিট হয় ওইটার মধ্যে একটা বড় কয়েল থাকে, একটা পাইপ থাকে। ওই পাইপের মধ্যে কোথাও একটা ব্লক থাকলে কিন্তু শুক্রাণু বাইরে পাওয়া যাবে না। সো এমন ক্ষেত্রে আমরা দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য 3টি এক্সট্রা টেস্ট করা হয় পুরুষের। ওটাকে বলা হয় সিরাম এফএসএইচ, সিরাম এলএইচ এবং সিরাম টেস্টোস্টেরন। এই 3টি টেস্ট আমাদেরকে বোঝায় যে কোন লেভেলে প্রবলেম আছে। শুক্রাণু কি তৈরি হচ্ছে না, নাকি শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু কোনো কারণে বাইরে আসতে পারছে না। যদি শুক্রাণু তৈরি হচ্ছে আমরা এমনটা বুঝতে পারি কিন্তু বাইরে আসতে পারছে না, তাহলে এরকম দম্পতিকে আমরা টেস্ট টিউব বেবির সাথে টিজা অর্থাৎ টেস্টিকুলার বায়োপসি করতে বলি। যেখানে শুক্রাণু তৈরি হয় ওখান থেকে ডিরেক্টলি আমরা বায়োপসি করে শুক্রাণু বার করে টেস্ট টিউব বেবির মাধ্যমে নিজের শুক্রাণু এবং নিজের ডিম দিয়ে দম্পতিকে প্রেগনেন্সি আনাতে সাহায্য করি। যদি শুক্রাণু শরীরে তৈরি হচ্ছে না এমনটা বোঝা যায়, তাহলে আমরা এই সব দম্পতিদেরকে ডোনার অথবা অন্য পুরুষের শুক্রাণু নিয়ে প্রেগনেন্সি আনার চেষ্টা করাতে বলি। ধন্যবাদ।